ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার আড়ালে গাজায় ইসরায়েলের নতুন কৌশল, রাফা ও খান ইউনিসে ঘাঁটি নির্মাণ। বাড়ছে দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণের শঙ্কা, অব্যাহত হামলায় গভীর হচ্ছে মানবিক সংকট। কয়েকদিনের মধ্যেই ইরানের ইউরেনিয়াম জব্দে আশাবাদী ট্রাম্প। নেতানিয়াহুকে গালিগালাজের গুঞ্জনকে সত্য বলে স্বীকার, দেখা করতে চান ইরানের সর্বোচ্চ নেতার সাথে। রাজনৈতিকভাবে নিঃসঙ্গ হয়ে পড়ছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। বহিষ্কৃত ঋতব্রত ব্যানার্জিকে বিরোধী দলীয় নেতা হিসেবে বেছে নিলেন টিএমসির ৫৮ বিধায়ক। দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় যখন বিশ্ব রাজনীতি ব্যস্ত, তখন গাজায় নীরবে বাস্তবায়ন হচ্ছে ইসরায়েলের নতুন কৌশল। স্যাটেলাইট চিত্র ও অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে যুদ্ধবিরতির পরও রাফা ও খান ইউনিস সহ উপত্যকার বিস্তীর্ণ এলাকায় সামরিক ঘাঁটি নির্মাণ ও দখলদারিত্ব বাড়িয়েছে আইডিএফ। গণমাধ্যমের বিশ্লেষণে বলা হচ্ছে, অস্থায়ী অভিযান নয়, বরং গাজার বড় অংশে দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দিকেই এগোচ্ছে তেল আবিব। আর এরই মধ্যে অব্যাহত হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা, আরও গভীর হচ্ছে মানবিক সংকট। গেল কয়েক বছর ধরে ইসরায়েলি আগ্রাসনে এখন ধ্বংসস্তূপ সাগরপাড়ের শহর রাফা। আইডিএফ এর তাণ্ডব কতটা ভয়াবহ সেই দৃশ্য জানান দিচ্ছে স্যাটেলাইটের এই ছবি। একই চিত্র খান ইউনিসেও। একসময় গাজার জনবহুল এই এলাকায় ছিল শত শত মানুষের বসবাস, ছিল কবরস্থানও। গেল ৩ বছর ধরে চলা আগ্রাসনে ধ্বংস করা হয়েছে খান ইউনিসের বিস্তীর্ণ এলাকা। বাদ যায়নি সমাধিক্ষেত্রটিও। সেখানে গড়ে তোলা হয়েছে ইসরায়েলি বাহিনীর সামরিক ঘাঁটি। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধকে কেন্দ্র করে তোলপাড় চলছে বিশ্ব রাজনীতিতে। সেই উত্তেজনার আড়ালে যেন চাপা পড়ে গেছে গাজায় চলা ইসরায়েলি বর্বরতা আর দখলদারিত্বের ঘটনা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, বৈশ্বিক এই সংকটের সুযোগ নিয়ে গাজার বিভিন্ন এলাকা বেদখল করতে শুরু করেছে ইসরায়েল। আল জাজিরার অনুসন্ধানে সামনে এসেছে অবরুদ্ধ উপত্যকায় চিহ্নিত হওয়া আইডিএফ এর অন্তত ৪০টি সামরিক ঘাঁটির খবর, যার মাঝে চুক্তির পরই সম্পূর্ণ নতুনভাবে নির্মাণ করা হয়েছে ৮টি। বিশ্লেষণে উঠে এসেছে, অস্থায়ী নয়, বরং টেকসই ও দীর্ঘমেয়াদী সামরিক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার দিকেই এগিয়ে যাচ্ছে তেল আবিব। ভোররাতে বোমার বিকট শব্দে ঘুম থেকে উঠি, দেখি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে রাতে শান্তিতে ঘুমাতে যাওয়া মানুষগুলোর হাড় মাংসের টুকরো। যাদের উপর হামলা হয়েছে তাদের সাথে হামাসের কোনো সম্পর্ক নেই, সবাই নিরপরাধ, বেসামরিক। কিন্তু তাও প্রতিদিন ওরা আমাদের লক্ষ্য করে গুলি ছুটছে, মিসাইল মারছে। গাজার কোথাও কোনো নিরাপত্তা নেই। আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ৩,০০০-এরও বেশি সময় তা লঙ্ঘন করেছে আইডিএফ। আইডিএফ এর প্রত্যহ হামলায় এখনও বিপর্যস্ত গাজাবাসীর জনজীবন। বৃহস্পতিবার কোনো রকম আগাম সতর্কতা ছাড়াই উপত্যকার আবাসিক এলাকা জুড়ে রাতভর হামলা চালায় নেতানিয়াহু বাহিনী, যাতে প্রাণ যায় ৪ শিশুসহ অন্তত ৯ ফিলিস্তিনির। গেল অক্টোবরে দুপক্ষের মাঝে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরায়েলের অভিযানে নিহত হয়েছে অন্তত ৯০০ ফিলিস্তিনি। গুরুতর আহত হয়েছে কমপক্ষে ২,০০০-এরও বেশি মানুষ। সম্প্রতি এক বিবৃতিতে গাজা উপত্যকার একটি বিশাল অংশ স্থায়ীভাবে দখলের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইরানের সাথে শান্তি আলোচনা নিয়ে অগ্রগতির ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্ব চলাকালে সম্ভাব্য চুক্তির আওতায় আগামী কয়েকদিনের মাঝে তেহরানের সমৃদ্ধ মজুদ বাজেয়াপ্ত করার আশা ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমি শুনেছি আলোচনা খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। যদি তা সফল হয় তাহলে হয়তো এই সপ্তাহের শেষ নাগাদই কোনো সিদ্ধান্তে আসতে পারবো। আমাদের স্পেস ফোর্সের মাধ্যমে ৩ দিক থেকেই সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম পাওয়া খুব কঠিন, তবে অসম্ভব নয়। আমরা সেগুলো সংগ্রহ করব এবং ধ্বংস করব। বন্ধু নেতানিয়াহুকে গালিগালাজের কথা স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সার্বিক পরিস্থিতিতে কিছুটা চিন্তিত আর উদ্বিগ্ন হয়েই প্রিয় মিত্রকে গালাগাল করে বসেছিলেন বলে জানিয়েছেন তিনি। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির সঙ্গেও দেখা করার ইচ্ছে প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পডকাস্ট প্রচার করে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট। এতে উপস্থাপিকার ভূমিকায় ছিলেন আলোচিত সাংবাদিক ও লেখক মিরান্ডা ডিভাইন। সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্য সহ বেশ কয়েকটি ইস্যুতে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনালাপে ডোনাল্ড ট্রাম্পের গালিগালাজের খবর উঠে আসে বহু গণমাধ্যমে। পডকাস্টে সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চান উপস্থাপক। সে প্রশ্নের খোলামেলা উত্তরই দেন ডোনাল্ড ট্রাম্প। আমি এমনটা করেছি, তবে রাগ হয়ে নয়। লেবাননে তার লড়াইয়ে কিছুটা বিচলিত হয়ে পড়েছিলাম। এক পর্যায়ে আমি বললাম, বিবি, আমাদের এটা থামাতে হবে, এটা বন্ধ করতেই হবে। কিন্তু আমার সম্পর্কটা খুব ভালো, আমরা একসাথে ভালো কাজ করেছি, সবসময় করেছি। আমি বিবিকে খুব পছন্দ করি। মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের সাথে চলমান আলোচনায় সক্রিয়ভাবে জড়িত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তাফা খামেনি। কথার এক পর্যায়ে তার সঙ্গে ভবিষ্যতে কোনো এক সময় সাক্ষাৎ করার ইচ্ছাও প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। আমি কখনো এমনটা চিন্তা করিনি, এখন থেকে এই বিষয়ে চিন্তা করব। আমি তার সাথে দেখা করতে চাই, মুজতাবার প্রশাসনের সবার সাথে দেখা করতে চাই। সম্ভবত কোনো এক সময় দেখা হবে। দেখা যাক সবকিছু কিভাবে এগোয়। পডকাস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হামলায় বেঁচে গেলেও খুব একটা ভালো অবস্থায় নেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তাফা খামেনি। তার অঙ্গহানি হয়েছে বলেও দাবি ট্রাম্পের। অনিক রহমান, যমুনা নিউজ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার মুহূর্তের ফুটেজ প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার এয়ারপোর্টটির টার্মিনাল 1-এ লাগানো কয়েকটি সিসিটিভি ক্যামেরার দৃশ্য প্রচার করে কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। এতে ইরানের তৈরি একটি শাহেদ ড্রোনকে বাধা ছাড়াই সরাসরি আঘাত হানতে দেখা যায় প্যাসেঞ্জার টার্মিনালটিতে। এ সময় কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর ছিল না বিমানবন্দরটিতে। বুধবারের এই হামলায় অন্তত একজন প্রাণ হারান, আহত হন বেশ কয়েকজন যাত্রী। উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে। মার্কিন ফাইটার জেট F-15 ধ্বংসে চীনের মিসাইল ব্যবহার করেছিল ইরান, এমন দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যম NBC। গত এপ্রিল মাসে ইরানের আকাশে ধ্বংস হয় যুক্তরাষ্ট্রের একটি F-15 স্ট্রাইক ইগল জেট। NBCর অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, কাঁধ থেকে নিক্ষেপযোগ্য মিসাইল ছোড়া হয় যুদ্ধ বিমানটি লক্ষ্য করে, যেটি চীন থেকে সরবরাহ করা হয়েছে। প্রতিবেদনে চীনের কাছ থেকে ইরানে তৃতীয় পক্ষের মাধ্যমে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের কথাও জানানো হয়। তবে প্রতিবেদনের এসব তথ্য অস্বীকার করেছে চীন। আবারও যুদ্ধবিরতিতে সম্মত লেবানন, ইসরায়েল। ওয়াশিংটনে দুপক্ষের আলোচনার পর এক যৌথ বিবৃতিতে বিষয়টি জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এতে যুদ্ধবিরতি কার্যকরে বৈরুত ও তেল আবিবের ঐকমত্য নিশ্চিত করা হয়েছে। উল্লেখ করা হয়, সম্পূর্ণরূপে হামলা বন্ধ করে দক্ষিণ লিতানি নদী থেকে সকল সদস্যদের সরিয়ে নেবে হিজবুল্লাহ। সীমান্তবর্তী অঞ্চলগুলো সুরক্ষিত করার লক্ষ্যে হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীকে সরিয়ে নিয়ন্ত্রণ নেবে লেবাননের সশস্ত্র বাহিনী। এদিকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পাল্টাপাল্টি ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ IDF। দক্ষিণ লেবাননের একাধিক স্থানে চলে ইসরায়েলি বোমাবর্ষণ। জবাবে উত্তর ইসরায়েল লক্ষ্য করে অর্ধশত রকেট ছুড়ে হিজবুল্লাহ। সাম্প্রতিক ইরান যুদ্ধ শুরুর পর লেবাননে ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছে ৩৫০০-এর বেশি বাসিন্দা। ইরান যুদ্ধ থামাতে প্রস্তাব পাশ হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে। এতে কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা চালানোর ক্ষমতা সীমিত রাখা হয়েছে। বুধবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্রেটদের আনা ওয়ার পাওয়ার্স প্রস্তাবটি 215-208 ভোটে পাশ হয়। 4 জন রিপাবলিকান সদস্য প্রস্তাবটির পক্ষে ভোট দেন। তবে প্রস্তাবটি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কম, কেননা এটি কার্যকর হতে হলে সিনেটেও পাশ হতে হবে। সেখানেও রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর পেতে হবে বিলটিকে। অবশ্য ট্রাম্প ভেটো দিলে পার্লামেন্টের 2 কক্ষে তখন 2/3 সমর্থনের প্রয়োজন হবে। এর আগেও একাধিকবার প্রতিনিধি পরিষদে তোলা হয়েছিল ওয়ার পাওয়ার্স প্রস্তাব। সর্বকালের সব রেকর্ড ভেঙেছে ইসরায়েলের অস্ত্র রফতানি। গাজা, লেবানন ও ইরানে চালানো তাণ্ডবের জেরে বিশ্বজুড়ে ব্যাপক চাহিদা বেড়েছে ইসরায়েলি সমরাস্ত্রের। তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন বলছে, 2025 সালে তাদের রফতানি পৌঁছেছে $19.2 বিলিয়ন, যা অস্ত্র রফতানিতে তাদের ইতিহাসে সর্বোচ্চ আয়। গত বছর সবচেয়ে বেশি ইসরায়েলি অস্ত্র কিনেছে ইউরোপ। আগের বছরের চেয়ে 2025 সালে প্রায় দ্বিগুণ অস্ত্র আমদানি করেছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলো।
2023 সালের 7 অক্টোবর থেকে টানা 2 বছর গাজায় নির্বিচার আগ্রাসন চালিয়ে 70,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। লেবাননেও চলছে তাদের তাণ্ডব। এই সময়ে ইসরায়েলি হামলার শিকার হয়েছে সিরিয়া, ইরানও। এসব দেশকে রীতিমতো অস্ত্র সক্ষমতা প্রদর্শনের মঞ্চ বানিয়ে ফেলেছে ইসরায়েল। ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম তাদের সমরাস্ত্রের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন বলছে, গত বছর তাদের অস্ত্র বিক্রি ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। 2025 সালে তেল আবিব রপ্তানি করেছে $19.2 বিলিয়ন সামরিক সরঞ্জাম, যা 2024 সালে ছিল $14.8 বিলিয়ন। পরিসংখ্যান বলছে, গত 10 বছরে 4 গুণ বেড়েছে তাদের অস্ত্র বিক্রি। গাজায় হাজার হাজার নিরীহ বেসামরিককে হত্যার জেরে ইউরোপের অনেক দেশই ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র নিষেধাজ্ঞা সহ নানা পদক্ষেপ নিয়েছে। তবে বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, গোপনে ঠিকই বাণিজ্য চালিয়ে যাচ্ছে তারা। ইউরোপই ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা। গত বছর অঞ্চলটি $6.9 বিলিয়ন সমরাস্ত্র কিনেছে, যা মোট রফতানির 36%। আগের বছরের তুলনায় গত বছর এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলো ইসরায়েল থেকে প্রায় দ্বিগুণ অস্ত্র আমদানি করেছে। তেল আবিবের মোট রফতানির 32% গিয়েছে এই অঞ্চলে। এছাড়া বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো সহ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোও বাড়িয়েছে ইসরায়েলি অস্ত্রের মজুত। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, গত বছর সবচেয়ে বেশি চাহিদা ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও রকেটের। মোট রফতানির 29% হয়েছে এসব সরঞ্জাম ও সমরাস্ত্রের। এরপরই রয়েছে নজরদারি ব্যবস্থা ও অপটো ইলেকট্রনিক্স ডিভাইস। এছাড়াও গত বছর বিমান, রাডার, কমান্ড সিস্টেম সহ বিভিন্ন সমরাস্ত্র বিক্রি করেছে তেল আবিব। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। তিলে তিলে গড়ে তোলা নিজের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের কর্তৃত্ব হারানোর দ্বারপ্রান্তে মমতা ব্যানার্জি। মাত্র 2 মাসের ব্যবধানে নাটকীয় পতনের মুখে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী। তার দলেরই 58 বিধায়ক করেছেন বিদ্রোহ। মমতার পরিবর্তে বিরোধী দলীয় নেতা হিসেবে বেছে নিয়েছেন দল থেকে বহিষ্কৃত ঋতব্রত ব্যানার্জিকে। এমনকি দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী ফিরহাদ হাকিমও কলকাতার মেয়রের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। ফলে টানা 15 বছর ক্ষমতার শিখরে থাকা এই নেত্রী ক্রমেই রাজনৈতিকভাবে নিঃসঙ্গ হয়ে পড়ছেন। 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠন করেন মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের সাবেক এই মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উত্থানের শুরুটা আরও প্রায় 2 দশক আগে। প্রায় 4 যুগের রাজনৈতিক ক্যারিয়ারে এখনই সবচেয়ে কঠিন সময় পার করছেন তিনি। টানা 15 বছর রাজ্য ক্ষমতায় থাকার পর গত মাসে মুখ্যমন্ত্রীর গদি হারিয়েছেন এই তৃণমূল নেত্রী। এরপর থেকেই একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। সবশেষ নিজ দলের মধ্যে নজিরবিহীন এক বিদ্রোহের সাক্ষী হয়েছেন। মমতার পরিবর্তে দল থেকে বহিষ্কৃত ঋতব্রত ব্যানার্জিকে বিধানসভার বিরোধী দলীয় নেতা হিসেবে বেছে নিয়েছে দলের 80 বিধায়কের মধ্যে 58 জন। এরই মধ্যে বিদ্রোহীরা পাল্টা নেতৃত্ব কাঠামো তৈরি করে ফেলেছে। মমতার পক্ষ ত্যাগ করাদের মধ্যে রয়েছে অনেক মুসলিম এমএলএও। আখতারুজ্জামানকে চিফ হুইপ এবং জাভেদ খান, সন্দীপন শাহ সহ বেশ কয়েকজন সিনিয়র নেতাকে দেয়া হয়েছে বিভিন্ন পদ। নিজের প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেসের কর্তৃত্ব হারানোর শঙ্কায় এখন মমতা। অস্থিরতা জেরে এর মধ্যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও এর অঙ্গ সংগঠনের সব কমিটি ভেঙে দিয়েছেন তিনি। এদিকে কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন মমতার বিশ্বস্ত রাজনৈতিক সঙ্গী ফিরহাদ হাকিম। তৃণমূলের এমন পরিস্থিতির জন্য অনেকেই দুষছেন অভিষেক ব্যানার্জির প্রভাবকে। দলে স্বৈরতন্ত্র চলছে এমন অভিযোগও করছেন বিদ্রোহীরা। গণতান্ত্রিক ব্যবস্থাকে अंदर रहकर 60 आदमी मिलकर हम लोग এমন কোনো দলে থাকা উচিত নয় যেখানে স্বৈরাচার বিরাজ করে এবং গণতান্ত্রিক নীতির কোনো অস্তিত্ব নেই। আমরা তৃণমূল কংগ্রেসকে একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে নিতে চাই, যেখানে আমরা সম্মিলিতভাবে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করব। অভিষেক ব্যানার্জি का कोई भूमिका ही नहीं रहेगी उनका साथ। আমাদের বিধায়ক দল ও দলীয় সংগঠনের সঙ্গে অভিষেক ব্যানার্জির বিন্দুমাত্র সম্পর্ক থাকবে না। বাংলার জনগণেরও তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। চোরদের যেভাবে পেটানো হয় তাকেও ঠিক সেভাবেই পেটানো হয়েছিল। दिन छुपे नहीं रहते थे। নির্বাচনে ভরাডুবির পর নানামুখী চাপে যে অস্থিরতা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসে, সেটি আর সামলে উঠতে পারবেন কিনা মমতা, তা নিয়ে সংশয় রয়েছে বিশ্লেষকদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
বিহারে একটি প্রাইভেট হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোরে মুজাফফরপুরে অবস্থিত প্রসাদ হাসপাতালের 5ম তলায় আইসিইউতে লাগে আগুন। নিহত 4 জনের সবাই হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া অন্তত 20 রোগীকে জীবিত উদ্ধারের পর অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এখনও চলছে উদ্ধার কাজ। প্রাণহানি আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এখনও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। নিহতদের পরিবারকে 4 লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। সিনেমা হলের পর্দায় দেখা ট্রান্সফর্মার এখন বাস্তব চীনের বিজ্ঞানীদের কল্যাণে। সম্প্রতি চীনা রোবটিক্স প্রতিষ্ঠান ইউনিট্রি উন্মোচন করেছে GD01 নামের একটি রোবটিক স্যুট, যা নিজেকে রূপান্তরে সক্ষম। মূলত মানুষ পরিবহনের জন্যই তৈরি করা হয়েছে বিশেষ এই প্রযুক্তি, যা রূপান্তরিত হতে পারে 2 পা থেকে 4 পা বিশিষ্ট কাঠামোতে। অত্যাধুনিক যন্ত্রটির রয়েছে 500 কেজি পর্যন্ত ওজন বহনের সক্ষমতা। সায়েন্স ফিকশনের ট্রান্সফরমার কিংবা জাপানিজ অ্যানিমের মেকা, দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকা এসব কল্পচরিত্র এবার বাস্তবে রূপ দিল চীনা রোবোটিক্স প্রতিষ্ঠান ইউনিট্রি। সম্প্রতি তারা উন্মোচন করেছে নতুন রোবোটিক স্যুট GD01, যা মূলত মানুষ পরিবহনের জন্য তৈরি করা হয়েছে। একটি ডেমো ভিডিওতে দেখা যায় এই মেকা স্যুটে উঠে সেটি নিয়ন্ত্রণ করছেন ইউনিট্রির প্রতিষ্ঠাতা ওয়াং শিংশিং। দাঁড়িয়ে থাকা অবস্থায় বিশাল এই রোবোটিক কাঠামোটি একজন মানুষের উচ্চতার প্রায় দ্বিগুণ। তবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, মুহূর্তের মধ্যে রূপ বদলাতে পারে এটি। 2 পা বিশিষ্ট মানব সদৃশ মোড থেকে রূপান্তরিত হতে পারে 4 পা বিশিষ্ট স্টিল বিস্টে। ইউনিট্রি জানিয়েছে, রোবোটিক স্যুটটিতে এমন শক্তিশালী ব্যালেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে যা 500 কেজি পর্যন্ত ভর সামলাতে সক্ষম। শহরের রাস্তা, সিঁড়ি বা ঢালু পথ সবখানেই কাজ করতে পারে কার্যকরভাবে। সাম্প্রতিক বছরগুলোতে রোবোটিক্স খাতে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে চীন। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে ব্যক্তিগত ও শিল্পক্ষেত্রে রোবোটিক যানবাহনের ধারণাকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারে GD01 এর মতো প্রযুক্তি। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। 2 বছরের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হচ্ছে 5 দেশে। অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও জিম্বাবুয়ের কার্যকাল শুরু হবে 2027 সালের প্রথম দিন থেকে। বুধবার সংস্থাটি সাধারণ পরিষদের অধিবেশনে গোপন ভোটাভুটিতে তাদের বেছে নেয় সদস্য দেশগুলো। ইউরোপ থেকে জার্মানিকে হারিয়ে সদস্য নির্বাচিত হয়েছে অস্ট্রিয়া ও পর্তুগাল। এদিকে ফিলিপাইনকে হারিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সদস্যপদ পেয়েছে কিরগিজস্তান। বাকিরা নির্বাচিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পাকিস্তান, সোমালিয়া, পানামা, গ্রিস ও ডেনমার্কের স্থলাভিষিক্ত হবে দেশগুলো। ভোটাভুটির মাধ্যমে প্রতি বছর 5টি করে দেশ 2 বছরের জন্য অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। 10 অস্থায়ী সহ মোট সদস্য সংখ্যা 15। পূর্ব প্রশান্ত মহাসাগরে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার হামলার ভিডিও প্রকাশ করেছে দেশটির সামরিক বাহিনী। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, এই হামলায় কমপক্ষে 2 জন নিহত হয়েছে। তাদের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক পাচারের সাথে সংশ্লিষ্ট নৌযানে চালানো হয়েছে এই অভিযান। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশান্ত মহাসাগরের মাদক পাচারের অভিযোগ তুলে একের পর এক নৌযানে হামলা চালিয়ে আসছে মার্কিন বাহিনী। যদিও এসব অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট কোনো প্রমাণ দেয়নি দেশটি। 5 দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। ধারণা করা হচ্ছে চলতি সফরে জ্বালানি সহ নানা ইস্যুতে চুক্তি এবং সমঝোতা হতে পারে কারাকাস এবং দিল্লির মধ্যে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে অস্থির বিশ্ব তেলের বাজার। হরমুজ প্রণালীতে কড়াকড়ির কারণে সংকট দেখা দিয়েছে জ্বালানি তেল সরবরাহে, যার অন্যতম ভুক্তভোগী ভারতও। ফলে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের চলমান সফরে জ্বালানি ইস্যুটি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, এমনটি বলছে বিভিন্ন গণমাধ্যম। বিশ্বের 3য় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত। সংকট নিরসনে বেশ কয়েক মাস ধরেই বিকল্প পথ খুঁজছে দেশটি। 2019 সালের মার্কিন নিষেধাজ্ঞার আগে ভেনেজুয়েলা ছিল ভারতের অন্যতম শীর্ষ তেল সরবরাহকারী দেশ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।